স্বর্ণকান্তি গাঙ্গুলি যখন রেনবো নামের বারটাতে ঢুকলেন তখন 10:10 বারটার ভিতর তখন ফুল দমে মিউজিক চলছে। দামি সুরা পান করে নানান বয়সী নারী পুরুষ উদ্দাম নৃত্য করে চলেছে, যেন উপস্থিত নরনারীর মনের আগ্নেয়গিরি থেকে আনন্দের লাভা স্রোত উদ্গীরণ হচ্ছে। ভিড় ঠেলে ককটেল কাউন্টারের কাছে এসেই স্বর্ণকান্তি তার পছন্দের নারী রিমিকে দেখতে পেলেন। অসাধারণ তন্নি যুবতী রিমি, হালকা মেকআপের ছোঁয়ায় রূপসীর রূপ যেন পূর্ণিমার জ্যোৎস্নার মতো ছড়িয়ে পড়ছে। রিমির সৌন্দর্যে বিভোর হয়ে মনে মনে প্রশংসায় ভাসিয়ে দিলেন স্বর্ণকান্তি। আগেও বেশ কয়েকবার রিমির সান্নিধ্য পেয়েছেন তিনি, তাই আজও রিমির সঙ্গ লাভ করতে বিশেষভাবে আগ্রহী। কাউন্টারে বেশ খানিকটা বিদেশি সুরা পান করার পর রিমিকে নিয়ে বারের ভিতরের দিকের স্পেশাল রুমে ঢুকে পড়লেন স্বর্ণকান্তি। অন্ধকার রাতের তমসা ভেদ করে গাড়ির হেডলাইটের আলো পথের খুব সামান্য অংশই আলোকিত করে তুলেছে। বেশ দ্রুত গতিতে গাড়িটা এগিয়ে যাচ্ছে রাজপথ ফেলে রেখে। শহরের এ প্রান্তে রাস্তার দুপাশে আলোর স্তম্ভ নেই। চলন্ত গাড়িটার ভিতর একজন মাত্র সওয়ারি ড্রাইভারের সিটে বসে আছেন। ইনি হলেন স্বর্ণকান্তি গাঙ্গুলি, যিনি একজন সফল প্রমোটার। বয়স এখন তার প্রায় 45-এর আশেপাশে। বেশ শক্তিশালী চেহারা, পরনে রঙিন শার্ট আর জিন্স। আজ বার থেকে বেরোতে খানিকটা দেরি হয়ে গেছে তার। এখন রাত প্রায় 1:30 বাজে। তার এই অভিযানের কথা সকলের কাছেই গোপনীয়। অবশ্য অভিযান না বলে গোপন অভিসার বলাটাই উপযুক্ত। কম বয়সী নারীদের শরীর তাকে তীব্রভাবে আকর্ষণ করে, তাই প্রায়ই নতুন নতুন যুবতী মেয়েদের নিয়ে শরীরী খেলায় মেতে ওঠেন বারের মধ্যে। অবশ্য এর জন্য বার মালিককে যথেষ্ট টাকা দেন তিনি। এই গোপন কথা যাতে কেউ না জানে তাই একাই আসেন তিনি। আজ তার মেজাজটা বেশ ফুরফুরে আছে। রিমির সঙ্গে সময় কাটিয়ে দারুণ মজা পেয়েছেন আজ। হালকা হালকা নেশাটা ধরেছে বটে, তবে গাড়ি চালাতে বিশেষ অসুবিধা নেই। স্ত্রীর মনে যাতে কোনো সন্দেহ না হয় তাই বাড়ি ফিরছেন তিনি। মধ্যরাতে চারিদিক জনশূন্য। এদিকে রাস্তায় যানবাহন চলাচল বেশ কম, এমনকি ফুটপাতেও কোনো লোকজন ঘুমিয়ে নেই। হঠাৎ বেশ জোরে ব্রেক কষে থামাতে হলো গাড়ি। আলো আঁধারির মধ্যে একটা মানুষকে দেখা গেল। রাস্তার মাঝখানে বসে বেদম কাশছে। এমন জায়গায় বসে আছে যে পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই। দুদিকে কংক্রিটের চাই পড়ে আছে। স্বর্ণকান্তি বাবু 2-4 বার হর্ন বাজালেন, কাজ হলো না। হেডলাইটের আলোতে যতটুকু দেখা যাচ্ছে তাতে লোকটিকে বেশ বৃদ্ধ বলেই মনে হলো তার। অভিজ্ঞতার সুবাদে স্বর্ণকান্তি বাবু জানেন তার শত্রুর অভাব নেই। এটা শত্রুর চাল হতে পারে, তবে তিনি সাহসী, ভয় পাওয়ার পাত্র নন। চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে কোমরে গোঁজা নিজের রিভলভারটা একবার হাত দিয়ে দেখে নিলেন। তারপর গাড়ি থেকে নামার সিদ্ধান্ত নিলেন। পরিস্থিতি সামলানোয় স্বর্ণকান্তি গাঙ্গুলির নিজের উপর ভরসা আছে। বৃদ্ধ তখনও কাশছে। স্বর্ণকান্তিবাবু ধীরে ধীরে গাড়ি থেকে নামলেন। সতর্কভাবে বৃদ্ধের দিকে এগিয়ে গিয়ে ঠেলা দিয়ে সরিয়ে দিতে দিতে বললেন, এই বুড়ো, রাস্তা ছাড়, মরবি তো মর, রাস্তার পাশে গিয়ে মর না। মুখের কথা শেষ হওয়ার আগেই বৃদ্ধটি চকিতে ঘুরে স্বর্ণকান্তির নাকে মারল এক ঘুষি। বেমক্কা ঘুষি খেয়ে নাক চেপে বসে পড়লেন স্বর্ণকান্তি। কিন্তু সাময়িকভাবে ঘায়েল হলেও
স্বর্ণকান্তি বেশ তৎপর হয়ে সামলে উঠলেন প্রাথমিক ধাক্কাটা। বৃদ্ধ আবার আক্রমণ করল। এইবার স্বর্ণকান্তি অদ্ভুত কসরতে বৃদ্ধের ক্যারাটে প্যাঁচের আপারকাট সামলে নিলেন। তারপর দুহাত দিয়ে ঠেলে দিলেন বৃদ্ধকে। রাস্তার উপর পড়ে গেল বৃদ্ধ। ততক্ষণে রিভলভারটা হাতে উঠে এসেছে স্বর্ণকান্তির। দম্ভের হাসি তার চোখে মুখে, কিন্তু তক্ষুনি গুলি চালালেন না। কড়া গলায় ধমকে উঠলেন, এই ওঠ, কে তুই? আমাকে আক্রমণ করলি কেন? বল শালা, না হলে এখানে গুলি খেয়ে মরবি। বৃদ্ধ উঠে দাঁড়িয়েছিল। অদ্ভুতভাবে হেসে উঠে সুর করে বলে উঠল, বড় লোকের বেটারে তুই করলি চরম ভুল। দুয়ারে তোর জমের দুধ নেবেই রক্ত মাসুল। এইসব ছড়া শুনে রাগে মাথায় রক্ত চড়ে গেল স্বর্ণকান্তির। রগের শিরাগুলো ফুলে উঠল। বৃদ্ধের দিকে রিভলভার তাক করে নিশানা ঠিক করে বললেন, আমাকে শাসাচ্ছিস তুই? আমাকে আঘাত করার ফল তোকে ভোগ করতেই হবে জানোয়ার। শালা বুড়ো ভাম, আমার সঙ্গে পাঙ্গা নিবি? কিন্তু ফায়ার করার সুযোগ তিনি পেলেন না। শূন্যে ভল্ট খেয়ে বৃদ্ধ স্বর্ণকান্তির রিভলভার ধরা হাতে মারল মোক্ষম এক লাথি। রিভলভার ছিটকে পড়ল রাস্তায়। স্বর্ণকান্তিও ছড়নেওয়ালা নন। পা দিয়ে বেশ জোরে আঘাত করলেন বৃদ্ধকে, কিন্তু বৃদ্ধ তাতেও দমল না। উঠে দাঁড়িয়ে লড়াইয়ের জন্য তৈরি হলো। এইভাবে আরো কয়েক মিনিট লড়াই চলার পর হঠাৎ তলপেটে প্রচণ্ড জোরে লাথি খেয়ে স্বর্ণকান্তিবাবু লুটিয়ে পড়লেন রাস্তায়। পর মুহূর্তে গলায় সাঁড়াশির মতো চেপে বসল বৃদ্ধের হাত। ক্রমশ শ্বাসকষ্ট হতে শুরু করল স্বর্ণকান্তিবাবু। একটা বৃদ্ধের গায়ে এত জোর থাকতে পারে ভাবতেই পারেননি তিনি। কোনো অস্ত্র ছাড়াই স্বর্ণকান্তিবাবুকে কাবু করেছে বুড়ো লোকটি। হঠাৎ নাকে একটা রুমাল চেপে ধরল সে। মিষ্টি গন্ধে স্বর্ণকান্তির চেতনা ক্রমশ বিলুপ্ত হল। রিভলভার কুড়িয়ে বৃদ্ধ অচৈতন্য স্বর্ণকান্তির দেহটা গাড়ির পিছনের সিটে ঢুকিয়ে দিয়ে নিজে ড্রাইভারের সিটে বসল। ধীরে ধীরে অন্ধকারের বুকে গাড়ির লাল আলোগুলো মিলিয়ে যেতে লাগল। নমস্কার, টিম থ্রিল চার্জার আপনাকে স্বাগত জানায় আজকের নতুন আরেকটি গল্পে। আমাদের আজকের নিবেদন লেখক কিরণ মাঝির কলমে বদলা। আজকের গল্পটি আমাদের একটি ভয়াবহ সামাজিক অবক্ষয়ের দিকে নির্দেশ করে। আজকের গল্পের যে কনসেপ্ট সেটা আপনাদের শ্রোতা বন্ধুদের একটু মন দিয়ে ভাবতে অনুরোধ করব। আজকের গল্পের শেষে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে গল্প শুনছেন। আমরা অনেক রকম কমেন্ট দেখতে পাচ্ছি এবং সেসব আমাদের বেশ অনুপ্রাণিত করে। দীর্ঘ অনেক দিন গোয়েন্দা রুদ্রপ্রিয়র গল্প আসেনি, সে অভিযোগও আমাদের কাছে এসেছে। তবে চিন্তা করবেন না, রুদ্রপ্রিয় আসবে আবার স্বমহিমায়। তবে ততদিন একটু অপেক্ষা করুন এবং শুনতে থাকুন আমাদের নতুন নতুন বিভিন্ন ভালো মানের গল্প। যেমন আজকে লেখক কিরণ মাঝির কলমে শোনাব বদলা। শুরু হচ্ছে বদলা। এখন সময় সকাল 9টা। উৎপল দত্ত থানায় নিজের চেয়ারে বসেছিল। বয়সে তরুণ, পেটানো চেহারা। কনস্টেবল পদে চাকরি করলেও রহস্য সমাধানে তার অদম্য আগ্রহ। ছোটখাটো ঘরোয়া অনেক রহস্যের সমাধান সে করেছে। অতি সম্প্রতি পুলিশ ডিপার্টমেন্ট জয়েন করেছে সে। মনে মনে আশা, যদি কোনো কেস হ্যান্ডেল করার সুযোগ পায় তাহলে নিজের ট্যালেন্ট কাজে লাগাতে পারবে। অবশ্য
এটা তার অহংকারী মনোভাব নয়, বরং রহস্য ভেদ করার প্যাশন। এমন সময় ফোনে খবর পাওয়া গেল একটি দামি গাড়ি রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। ইন্সপেক্টর বসন্ত চৌধুরীর নির্দেশে উৎপল আর প্রত্যুষ সামন্ত নামে একজন কনস্টেবল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলো। ঘটনাস্থলে পৌঁছে ওরা দেখল লাল রঙের দামি গাড়িটা বড় রাস্তার পাশের একটা গলির মধ্যে পার্কিং করা। দোকানের সামনে গাড়িটিকে বহুক্ষণ একইভাবে ভুল পার্কিং এরিয়ায় দাঁড়িয়ে থাকতে দেখে কর্তব্যরত ট্রাফিক গার্ড গাড়ির মালিককে খোঁজা শুরু করেন, কিন্তু কাউকে পাওয়া গেল না। নম্বর দেখে সার্চ করে দেখা গেল গাড়িটির রেজিস্ট্রেশন স্বর্ণকান্তি গাঙ্গুলির নামে। ট্রাফিক গার্ড তক্ষুনি লোকাল থানায় ফোন করে ব্যাপারটা জানিয়েছেন। উৎপল গাড়িটা পর্যবেক্ষণ করতে লাগলো। বাইরে থেকে লক করা মারুতি সুইফট গাড়ি, কোথাও কোনো আঁচড়ের বা আঘাতের দাগ নেই, চাকাও পাংচার হয়নি। অবশ্যই ইঞ্জিন প্রবলেম হলে অন্য কথা, তবে সেরকম হলে রাস্তার একপাশে গাড়ি রাখাটা সহজ বিষয় নয়। জানালার কাঁচ দিয়ে ভিতরে দেখে গাড়িটা একদম খালি মনে হলো। গাড়ির ভিতরে অবৈধ কোনো কিছু থাকাটাও অসম্ভব কিছু নয়। উৎপল আর প্রত্যুষ খুব সন্তর্পণে পরীক্ষা করতে লাগলো। এমনিতে জায়গাটার আশেপাশে কোনো সিসি ক্যামেরা নেই। যে জায়গায় গাড়ি দাঁড়িয়ে আছে সেটা পার্কিংয়ের জায়গাও নয়। গাড়িটি এখানে আনলো কে? গাড়ির মালিক নাকি অন্য কেউ? কনস্টেবল উৎপল সিনিয়র ইন্সপেক্টর বসন্ত চৌধুরীকে ফোন করে বলল, স্যার, গাড়িটার লক না ভাঙলে ভিতরে কি আছে জানা যাবে না। আপনি নির্দেশ দিলে লকটা ভাঙব। বসন্ত চৌধুরী রাশভারী কণ্ঠে বললেন, ঠিক আছে, এখন লক ভাঙার দরকার নেই। আপনারা আগে গাড়ির মালিককে খোঁজার চেষ্টা করুন। উৎপল এবার আশেপাশের দোকানে খোঁজ নিয়ে জানতে চেষ্টা করল গাড়ির সম্বন্ধে। শেষ পর্যন্ত জানা গেল ভোর রাত কিংবা তার আগে থেকেই গাড়িটা ওইভাবে পড়ে আছে। প্রত্যুষ বলল, মোটর ভেহিকল ডিপার্টমেন্ট থেকে নাম ঠিকানাটা পাওয়া গেছে, একবার ফোন করে দেখা যাক। প্রত্যুষ ফোন করল, কিন্তু ফোন সুইচড অফ পাওয়া গেল। গাড়িটাকে ওই অবস্থায় রেখে উৎপল আর প্রত্যুষ ফিরে এলো থানায়। এসেই শুনল একজন মহিলা একটি মিসিং রিপোর্ট করেছেন। মিসিং পার্সনের নাম স্বর্ণকান্তি গাঙ্গুলি। ভিতরে ইন্সপেক্টর বসন্ত চৌধুরী মহিলাকে জিজ্ঞাসাবাদ করছেন। উৎপল আর প্রত্যুষ দরজার কাছে গিয়ে দাঁড়ালো। বসন্ত চৌধুরী জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি, আর আপনি স্বর্ণকান্তি গাঙ্গুলির কে হন? ভদ্রমহিলা বললেন, আমি স্বর্ণকান্তি গাঙ্গুলির স্ত্রী ব্রততী গাঙ্গুলি। বসন্ত চৌধুরী ভদ্র মহিলাকে জিজ্ঞাসা করলেন, ব্রততী দেবী, আপনার সঙ্গে আপনার স্বামী স্বর্ণকান্তি বাবুর কোন রকম কোনো মনোমালিন্য হয়েছিল কি? ব্রততী গাঙ্গুলির সুশ্রী মুখটা এখন থমথমে। বললেন, না স্যার, একদমই নয়, আমরা খুব সুখী দম্পতি ছিলাম। বসন্ত চৌধুরী আবার জিজ্ঞাসা করলেন, শেষ কখন কথা হয় আপনাদের? গতকাল রাত প্রায় ওই 10টার কিছু আগে আমি ওকে ফোন করি। আমায় বললেন খেয়ে নিয়ে শুয়ে পড়তে। কোনো একটা হোটেলে নাকি বিশেষ ক্লায়েন্ট মিটিং আছে, ওনার ফিরতে দেরি হবে। ব্যবসার কাজে মাঝে মধ্যে এরকম দেরি তো হয়, তাই কোনো সন্দেহ হয়নি। বেশি রাত করে ফিরলে আমাদের দারোয়ান গেট খুলে দেয়, তাই আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু গতকাল অনেক রাতেও যখন বাড়ি ফিরলেন না, তখন আমি তাকে ফোন করি, কিন্তু ওনার ফোনটা সুইচ অফ থাকে। সকালে আমি পরিচিতদেরকেও ফোন করেছিলাম, কিন্তু কোনো খোঁজ পাইনি। এখন স্যার আপনারাই একমাত্র পারেন আমার স্বামীকে খুঁজে দিতে। প্লিজ স্যার, এই বিপদ থেকে বাঁচান আমার স্বামীকে। তিনি আদৌ জীবিত আছেন কিনা ভগবানই জানেন। বলতে বলতে কেঁদে ফেললেন ভদ্রমহিলা। বসন্ত চৌধুরী বললেন, একটু শান্ত হন মিসেস গাঙ্গুলি, আমরা দেখছি কত তাড়াতাড়ি আপনার স্বামীকে উদ্ধার করতে পারি।
অথবা তিনি যদি নিজে থেকে কোথাও গিয়ে থাকেন তবে সময় মতো ফিরেও আসতে পারেন। আরেকটা কথা, আপনার স্বামীর পেশাটা কি? উনি এই এলাকার একজন নামকরা প্রমোটার। প্রমোটারই করতেন? তাহলে তো শত্রুর অভাব নেই। আচ্ছা মিসেস গাঙ্গুলি, এর মধ্যে আপনার কাছে টাকা দাবি করে ফোন এসেছে কি? ব্রততী জবাব দিলেন, না স্যার, এখনো পর্যন্ত তো সেরকম কোনো কল আসেনি। স্বর্ণকান্তিবাবুর কোনো শত্রু ছিল কিনা সে সম্পর্কে জানেন কিছু? ব্রততী ছলো ছলো চোখে বললেন, শত্রু কেনা জানি না, তবে ঘনশ্যাম তপ্পাদারের সঙ্গে একটা প্রপার্টি কেনা নিয়ে ঝগড়া হয়েছিল। সেই সময় ঘনশ্যাম বাবু আমার স্বামীকে মেরে ফেলার হুমকিও দেন। সে সময় কয়েকদিন বেশ ভয়ে ভয়ে কাটাচ্ছিলেন উনি। তারপর আমার স্বামীরই এক রাজনৈতিক নেতা বন্ধুর হস্তক্ষেপে ব্যাপারটা মিটেও যায়। এটা প্রায় ওই 3 মাস আগের ঘটনা। ইন্সপেক্টর চৌধুরী এবার বললেন, আপনি এখন বাড়ি যান মিসেস গাঙ্গুলি। আপনার স্বামীর একটা ছবি আর আপনার কন্ট্যাক্ট নাম্বার আমাদের দিয়ে যান। খবর পেলে আপনাকে জানানো হবে। আর হ্যাঁ, যদি টাকা দাবি করে ফোন আসে তবে প্লিজ আমাদের জানাবেন। এতক্ষণ ধরে উৎপল আর প্রত্যুষ বাইরে থেকে সব শুনছিল। এমন সময় কয়েকজন ভদ্রলোক থানায় এসে ঢুকলেন। সোজা বসন্ত চৌধুরীর ঘরে ঢুকলেন। উৎপল বাধা দিতে যাচ্ছিল, কিন্তু প্রত্যুষ তাকে থামিয়ে কানে কানে বলল, এই এলাকায় স্থানীয় রাজনৈতিক নেতা রমেশ প্রধান, কিছু বলিস না। রমেশ সেন বেশ ভারী কণ্ঠে বললেন, শুনুন ইন্সপেক্টর চৌধুরী, স্বর্ণকান্তি আমার অনেক দিনের পুরনো বন্ধু। তার কোনো ক্ষতি হলে আমি কিন্তু সহ্য করব না। এত বড় সাহস যে আমার এলাকা থেকে থেকে তুলে নিয়ে যায়। আপনি তদন্ত করে আসামিদের ধরুন, তারপর দেখুন আমি তাদের কি হাল করি। ইন্সপেক্টর বসন্ত চৌধুরী কঠিন স্বরে বললেন, দেখুন মিস্টার প্রধান, আগে থেকেই ধরে নিচ্ছেন কেন যে এটা অপহরণের কেস? তিনি নিজের ইচ্ছে মতো কোথাও যেতেও তো পারেন। এবার রমেশ প্রধানের বদলে ব্রততী দেবী বললেন, উনি তো কোনোদিনই এমনটা করেন না। যত রাতি হোক উনি বাড়ি ফিরে আসেন। বসন্ত চৌধুরী বললেন, আমি নিজে এই কেসের তদন্ত করব। চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কেসটার সমাধান করার। স্বর্ণকান্তি গাঙ্গুলির গাড়িটা রাস্তায় পাওয়া গেছে, দেখি সেখান থেকে কোনো সূত্র পাওয়া যায় কিনা। এরপর বসন্তবাবু ব্রততী দেবীর দিকে ফিরে বললেন, আচ্ছা ব্রততী দেবী, স্বর্ণকান্তি বাবুকে নিজে ড্রাইভ করতেন? কোনো ড্রাইভার ছিল না? না, কোনো ড্রাইভার ছিল না, উনি নিজেই গাড়ি চালাতেন। রমেশ প্রধান বললেন, মিস্টার চৌধুরী, আপনি আপনার মতন তদন্ত চালিয়ে যান, তবে আমার লোকেরাও খোঁজ চালাচ্ছে। যদি একবার হাতে পাই, শালাদের মজা টের পাইয়ে দেব আমি। রমেশ প্রধানের দলের এক সাগরেদ বলে উঠল, এটা যদি অপোজিশন পার্টির লোক করে থাকে তাহলে কিন্তু এলাকায় আগুন জ্বলবে স্যার, পুরো বাওয়াল লেগে যাবে, আগেই বলে দিলুম। রমেশ প্রধান এবার মোলায়েম কণ্ঠে ব্রততী দেবীকে বললেন, বৌদি, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। স্বর্ণকান্তিকে খুব তাড়াতাড়ি আমি ফিরিয়ে আনবো বৌদি। আমি সব সময় তোমাদের পাশে আছি। ব্রততী গাঙ্গুলিকে নিয়ে দলবল সমেত বেরিয়ে গেল রমেশ প্রধান। বসন্ত চৌধুরী, উৎপল, প্রত্যুষ আর ফরেন্সিক টিম নিয়ে পৌঁছালেন লাল গাড়ির কাছে। ফরেন্সিক টিম গাড়ির লক ভেঙে ভিতরটা পরীক্ষা করতে লাগলো। উৎপলও তাদের কাজ খুঁটিয়ে দেখতে লাগলো। গাড়ির মধ্যে সেরকম কোনো সূত্র পাওয়া গেল না যেটা ধরে তদন্ত এগোনো যায়। ফরেন্সিক টিম ফিঙ্গারপ্রিন্ট স্যাম্পল সংগ্রহ করে নিল। স্বর্ণকান্তির ফোনের সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে কল লিস্ট পাওয়া গেল। টাওয়ার লোকেশন থেকে জানা গেল শহরের বাইরের দিকে একটি বারের নাম রেইনবো বার। পুলিশের জিপ ছুটল সেই বারটার উদ্দেশ্যে। পুলিশ দেখে ম্যানেজার রজত রায় হন্তদন্ত হয়ে এলেন বসন্ত চৌধুরীর সঙ্গে কথা বলতে। রজত রায় বললেন, বলুন স্যার, কি জন্য এসেছেন? বসন্ত চৌধুরী ছবি দেখিয়ে বললেন, এনার নাম স্বর্ণকান্তি গাঙ্গুলি। আমি জানতে চাই এই ভদ্রলোক গতকাল এই বারে ঢুকেছিলেন কিনা, আর যদি ঢুকে থাকেন তবে কখন বেরিয়েছেন।
আপনাদের সিসিটিভি ফুটেজটা দেখান তো আমাদের। রজত রায় ফুটেজ বের করে দেখালেন। দেখা গেল 10:10 তিনি একলাই এন্ট্রি করেছেন বারের মধ্যে, আর রাত 1:05 নাগাদ একলাই বেরিয়ে এসেছেন। উৎপল দেখতে লাগলো বারে ঢোকার আগে বা পরে কেউ স্বর্ণকান্তিকে ফলো করেছে কিনা, কিন্তু সন্দেহজনক কিছু বোঝা গেল না। ভিতরের ফুটেজে মিস রিমির সঙ্গে কথোপকথন সহ বারের ভিতরে চলে যাওয়া পর্যন্ত সবই দেখা গেল। প্রমোটার স্বর্ণকান্তির চরিত্র পরিষ্কার ধরা পড়ল উৎপলের কাছে। বসন্ত চৌধুরী বলে উঠলেন, বারের মধ্যে অবৈধ ব্যবসা চালাচ্ছেন, জানেন আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারি। রজত রায় বললেন, স্যার আপনার হায়ার অথরিটি সবই জানেন, পারমিশন তারাই দিয়েছেন, আপনি চাইলেও কিছু করতে পারবেন না। বসন্ত চৌধুরী বুঝলেন টাকায় বিক্রি হওয়া সিস্টেমের বিরুদ্ধে তিনি নিতান্ত অসহায়। এই সময় উৎপল বলল, স্যার স্বর্ণকান্তির শেষ টাওয়ার লোকেশন হলো যেখানে গাড়িটা পাওয়া গেছে সেখানে, তারপরেই ফোনটা বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় ঘটনাস্থলের আশেপাশের সিগন্যালের ক্যামেরাগুলো চেক করতে হবে, আর কাছাকাছি বাড়িগুলোতে খোঁজ করা প্রয়োজন। বসন্ত চৌধুরী বেশ রাগত স্বরে বললেন, ইনভেস্টিগেশন অফিসার আমি, কি করতে হবে আমি বুঝবো, আমাকে উপদেশ দিতে হবে না। উৎপল হতাশ হলো। গাড়িটা যেখানে পাওয়া গিয়েছিল তার পাশাপাশি ক্রসিংয়ের সিসি ক্যামেরা চেক করে দেখা গেল গভীর রাতে লাল গাড়িটা স্বাভাবিক গতিতেই ক্রসিং পার করেছে। কাছাকাছি বাড়িতে খোঁজ করে বিশেষ কিছু লাভ হলো না। ডিউটি শেষ করে উৎপল আর প্রত্যুষ ফিরে এলো ওদের থাকার জায়গায়। পাশাপাশি দুটো বেডে ওরা থাকে। প্রত্যুষ উৎপলের কিছুদিন আগে এই থানায় এসেছে। চাকরিতে জয়েন করার পর প্রত্যুষের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়েছে উৎপলের। সমস্ত কথা শেয়ার করতে পারে তার সাথে। উৎপল বলল, স্যার তখন ওইভাবে রেগে গেলেন কেন বলতো? প্রত্যুষ বলল, উনি একটু অহংকারী লোক, অধস্তনদের আগ বাড়িয়ে কোনো কিছু করা পছন্দ করেন না। এই কেসের আগাগোড়া পুরোটাই আমার কাছে অস্পষ্ট ধোঁয়াশার মতো। গাড়ি থেকে নেমে স্বর্ণকান্তি নিজেই কোথাও চলে গেলেন, নাকি কেউ বা কারা জোর করে তুলে নিয়ে গেছে? কোন দিক দিয়ে গেল তারা? যদি কিডন্যাপ হয়ে থাকেন তাহলে টাকার দাবি জানায়নি কেন দুষ্কৃতীরা? আমিও না কিছু বুঝতে পারছি না, তবে আমার মনে হয় কয়েকদিনের মধ্যেই টাকাটা দাবি করবে। দেখা যাক কি হয়, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। অন্ধকার ঘরের মধ্যে স্বর্ণকান্তি গাঙ্গুলির যখন জ্ঞান ফিরল তখন তার ভীষণ তেষ্টা পেল। অতি কষ্টে ঢোক গিলে বুঝতে চেষ্টা করলেন কোথায় আছেন তিনি। নিজেকে আবিষ্কার করলেন একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায়, মুখ খোলা। তিনি জোরে চেঁচাতে চেষ্টা করলেন, কিন্তু মুখ দিয়ে শুধু গোঁ গোঁ আওয়াজ বের হলো। অন্ধকার এতটাই দুর্ভেদ্য, এক হাত সামনে কি আছে দেখা যায় না। হঠাৎ ঘরের মধ্যে আলো জ্বলে উঠল। অন্ধকার থেকে হঠাৎ উজ্জ্বল আলো জ্বলে ওঠায় চোখ ধাঁধিয়ে গেল স্বর্ণকান্তির। চোখ বুজে ফেললেন তিনি। চোখ যখন খুললেন তখন সামনে এসে দাঁড়িয়েছে বৃদ্ধ লোকটি। মুখ ভর্তি ঘন দাড়ি গোঁফের ফাঁকে ক্রূর হাসি ঝিলিক দিচ্ছে। স্বর্ণকান্তি এখনো বুঝতে পারছেন না এই বৃদ্ধ ব্যক্তি কেন তাকে অপহরণ করে এনেছে। স্বর্ণকান্তি ক্ষীণ স্বরে বলে উঠলেন, আমার সাথে তোমার কি শত্রুতা? কেন আমাকে ধরে এনেছো? একটা গা জ্বালানো হাসি হেসে বৃদ্ধ ছড়া কেটে বলল, অপরাধের হিসাব কি আর অপরাধী রাখে? মারলে হরি, দুষ্কৃতীরে কে আর তারে রাখে? এবার বৃদ্ধটি একটা সাঁড়াশির মতো যন্ত্র নিয়ে এগিয়ে আসে, যা দেখে স্বর্ণকান্তি গাঙ্গুলি আরো ভয় পেয়ে গেলেন। বৃদ্ধ কি করতে পারে সেই সম্ভাবনা আঁচ করে আর তো স্বরে কেঁদে উঠে কাঁপা কাঁপা গলায় বললেন,
আর আর এগোবে না, ভালো হবে না বলছি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কত টাকা? হ্যাঁ, কত টাকা লাগবে তোমার বলো? হ্যাঁ, আমি আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি। বৃদ্ধ মুখটা বিকৃত করে বলল, টাকা? তুই অনেক টাকার মালিক, তাই না? তুই সবকিছু টাকা দিয়ে পরিমাপ করিস। তবে শুনে রাখ শুয়োরের বাচ্চা, টাকা আমার চাই না। আমি শুধু তোর জান চাই। তাও সেটা তোর শরীর থেকে বের করে নেব একটু একটু করে। একেবারে মারার হলে তোর রাস্তাতেই সাবার করে ফেলতাম তোকে, কিন্তু তোকে মারবো আমি তরপে তরপে। প্রথমে তোর হাত পায়ের আঙুলের নখগুলো উপড়ে দেব এক এক করে। হাত পাগুলো অর্ধেক থেকে কেটে ফেলে দেব। না না, সেজন্য মরবি না তুই, চিকিৎসার ব্যবস্থা হবে। তারপর চোখ, চোখ নয়, তোকে দেখতে হবে তো। পাটা ছাগলকে যেভাবে খাসি ছাগলে পরিণত করে, সেই পরিণতি করব তোর। খাবার খাবি কুকুরের মতো থালাতে মুখ দিয়ে। তারপর একদিন পানীয় জলের বদলে পাবি ড্রেনের পচা জল। ধীরে ধীরে খেতে না পেরে শুকিয়ে মরবি। এইভাবে তোর তরবানি দেখলে তবে আমার মনে শান্তি আসবে, অসীম শান্তি। স্বর্ণকান্তি চেঁচিয়ে উঠলেন, তার চেয়ে তুই এখানেই আমাকে মেরে ফেল শয়তান, কিন্তু কিন্তু ওইভাবে কষ্ট দিবি না। বৃদ্ধ কুটিল হেসে বলল, ওতেই তো আসল মজা আসবে। তুই মৃত্যু চাইবি, কিন্তু আমি মারব না। যতদিন বাঁচবি নরক যন্ত্রণা ভোগ করবি। স্বর্ণকান্তি আক্ষেপ করে বললেন, ভগবান, এই ভয়ানক সাইকোর হাত থেকে আমায় বাঁচাও, বাঁচাও আমায়। বৃদ্ধ বেশ আবেগের সুরে বলল, আমি সাইকো, আমি পাগল। আর কেন পাগল হয়েছি জানিস? তোদের মতো সমাজের আবর্জনা, নরকের কীটগুলোর উপযুক্ত ব্যবস্থা করতে আমি পাগল হয়েছি। যতদিন না পর্যন্ত পথের কাঁটা সরাতে পারবো, এক এক করে ধরব আর শাস্তি দেব। আই ওয়ান্ট জাস্টিস। কিন্তু কিন্তু আমার দোষ কি? বৃদ্ধ ভাবলেশহীন মুখে বলল, দোষ? দোষ মনে পড়ছে না? না, সব মনে পড়ে যাবে। কতদিন আগে কি কি পাপ করেছিস। কথাটা বলেই বৃদ্ধ নিজের মাথার চুল ধরে টান দিল। পাকা চুলের উইকটা মাথা থেকে খুলে এলো। একইভাবে নকল দাড়ি গোঁফ খুলতেই একটা 42 বছরের যুবকের চেহারা বেরিয়ে এলো। স্বর্ণকান্তি তার মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকার পর আঁতকে উঠে বলল, তুমি তুমি কিভাবে এখানে এলে? বৃদ্ধ বেশে যুবক কোনো জবাব না দিয়ে স্বর্ণকান্তির হাতের আঙুলের নখগুলো উপড়াতে শুরু করল। তীক্ষ্ণ গগন বিদারী আর্তনাদ স্বর্ণকান্তির বুক ফেটে বেরিয়ে এলো, কিন্তু সে আওয়াজ বাইরে না বেরোতে পেরে ঘরের মধ্যে প্রতিধ্বনিত হতে লাগল। উৎপল আর প্রত্যুষ পরদিন ডিউটিতে গিয়ে দেখল ইন্সপেক্টর বসন্ত চৌধুরী তদন্তে কোনো দিকে এগোতে পারেননি। মুক্তিপণের জন্য কোনো ফোনও আসেনি। হাতে বিশেষ কাজ না থাকায় উৎপল ক্রসিং থেকে পাওয়া ক্যামেরার ফুটেজগুলো আবার দেখছিল। দেখতে দেখতে সে বেশ উত্তেজিত হয়ে প্রত্যুষকে ডাকল। প্রত্যুষ কাছে এলে উৎপল ফুটেজের ভিডিওর একটা অংশ জুম করে দেখিয়ে বলল, এই ফুটেজটা ভালো করে লক্ষ্য করে দেখো। ক্রসিং পেরোনোর সময় আলোর ছটায় দেখা যাচ্ছে ড্রাইভারের সিটে যে বসে আছে তার দাড়ি গোঁফ নেই, কিন্তু স্বর্ণকান্তির নিখুঁতভাবে কামানো দাড়ি গোঁফ।
ব্রততী দেবী জানিয়েছেন যে স্বর্ণকান্তিবাবু নিজেই গাড়ি চালান, তার মানে বার থেকে ফেরার পথেই কোনো কাণ্ড ঘটেছে, তাই গাড়ি চালাচ্ছে অন্য কেউ। প্রত্যুষ বলল, ঠিকই তো, খুব ভালো করে লক্ষ্য করলে তবেই ব্যাপারটা ধরা যাবে। আরও কয়েকটা ব্যাপার আমাদের চোখ এড়িয়ে গেছে। কোনগুলো বলো তো? দেখো, আমরা মূলত চেক করেছি গাড়ি যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে যে রাস্তাগুলো গিয়ে অন্য রাস্তায় মিশেছে সেই ক্রসিংগুলো সকাল 8টা পর্যন্ত। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। লোক চলাচল শুরু হলে কাউকে কিডন্যাপ করে নিয়ে গেলে চোখে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। যে কেউ এই রাস্তা ধরে যেতেই পারে, তাই তখন ভোরের সময় রাস্তা পার হওয়া এই ভ্যান চালককে গুরুত্ব দিইনি। দেখো এই গোঁফ দাড়িওয়ালা ভ্যান চালককে, ভ্যানের মধ্যে কিসের বস্তা নিয়ে যাচ্ছে? তুমি কি বলতে চাইছো গাড়ির ভিতরে গোঁফ দাড়িওয়ালা লোকটাই এই ভ্যান চালক? এক্স্যাক্টলি সো। এমন সময় বসন্ত চৌধুরীর কেবিনে ডাক পড়ল ওদের। তিনি বললেন, এক্ষুনি আমাদের একটা জায়গায় যেতে হবে। স্বর্ণকান্তির মোবাইল ফোন চালু হয়েছে, লোকেশন অনুযায়ী দেখা যাচ্ছে জায়গাটা 11/12 হরিধর বসু লেন। এক্ষুনি গেলে নিশ্চয়ই কিছু সূত্র হাতে আসবে। উৎপল বলল, স্যার, ভিডিও ফুটেজ দেখে একটা বুড়ো লোককে চিহ্নিত করতে পেরেছি, যদি আপনি একটু দেখেন। বসন্ত চৌধুরী উৎপলের কথায় গুরুত্ব না দিয়ে বললেন, নতুন এসেছ, নিজের এখতিয়ারের মধ্যে থাকো। আমি যা বলছি এখন সেটা করো। প্রত্যুষ উৎপলকে নিয়ে কেবিনের বাইরে এলো। পুলিশের গাড়ি যখন নির্দিষ্ট ঠিকানায় এলো তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পুলিশের একজন টেকনিশিয়ান সমেত পুলিশের দলটা জিপ থেকে নেমে দাঁড়ালো। দলে মোট 6 জন সদস্য। শহরের শেষ প্রান্তে গলির ভিতর একটা পুরনো দোতলা বাড়ি। দরজায় তালা নেই, এখনো সিগন্যাল দেখাচ্ছে দরজার ওপারে ফোনের অবস্থান। আশেপাশের বাড়িগুলো নিস্তব্ধ, লোকজন আছে বলে মনে হয় না। অন্ধকার নেমেছে। বসন্ত চৌধুরীর নির্দেশে 2 জন বাড়ির বাইরে পাহারায় থাকল। বাকিরা খুব সন্তর্পণে বাড়ির মধ্যে ঢুকল। বাড়ির ভিতর অন্ধকারে কোথায় কোন বিপদ ওত পেতে বসে আছে কে জানে। সতর্কতার জন্য ছোট্ট পেন্সিল টর্চ খুব কম জ্বালানো হচ্ছিল। সিগন্যাল দেখে বোঝা গেল ফোনটা দোতলায় আছে। সিঁড়ি ধরে দোতলায় উঠে একটা ঘরের দরজা সপাটে খুলে বসন্ত চৌধুরী রিভলভার বাগিয়ে ধরলেন, কিন্তু না, কেউ নেই। টর্চ জেলে দেখা গেল ঘরের মাঝখানে একটা টেবিল, টেবিলের উপর মোবাইল রাখা। একজন কনস্টেবল মোবাইলটা সরাতেই মোবাইলে বাঁধা সুতোয় টান পড়ল, কপি কল চালু হয়ে গেল। সিলিংয়ের উপর থেকে ভারী কোনো কিছু একটা নেমে আসছে উৎপল সহ পুরো পুলিশের টিমের উপর। চৌকিতে অন্যদের ঠেলা দিয়ে সরিয়ে উৎপল নিজেও ছিটকে সরে গেল পাশের দিকে। উপর থেকে কিছু একটা ধপ করে পড়ল কিছুক্ষণ আগে উৎপলদের দাঁড়ানো জায়গায়। না, খুব ভারী কিছু নয়, তবে কাপড়ের পুঁটুলিতে বাঁধা। সতর্কভাবে পুঁটুলি খুলে আলো ফেলতেই চমকে উঠলেন বসন্ত চৌধুরী। এ যে একটা রক্তমাখা কাটা হাত। সবিস্ময়ে উৎপল দেখল হাতের 3টি আঙুলে দামি আংটি। 5টি আঙুলের নখ কে যেন উপড়ে নিয়েছে। তন্ন তন্ন করে খুঁজেও কাউকে পাওয়া গেল না। ধুলো পড়া মেঝেতেও কে যেন অদ্ভুত কায়দায় পায়ের ছাপ মুছে দিয়েছে। ফোনের উপর বা অন্য কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় কিনা তার খোঁজ চলল। প্রত্যুষ বলল, কি আশ্চর্য অপরাধী, কোথাও কোনো ছাপ রেখে যায়নি। উৎপল গম্ভীর মুখে বলল, অপরাধ সম্পর্কে অপরাধী বেশ ভালো রকম অভিজ্ঞ, প্রস্তুতি নিয়ে প্রত্যেকটি পদক্ষেপ নিয়েছে। কিন্তু এভাবে মিসগাইড করে হাতের সন্ধান জানানোর উদ্দেশ্য কি? অপরাধী কি একজন নাকি একাধিক?
হাতটা কি স্বর্ণকান্তি গাঙ্গুলির? আততাই নিশ্চয় নৃশংসভাবে হত্যা করেছে তার উপর। বেঁচে আছে কি সন্দেহ? উৎপল বলল, কার হাত সেটা ল্যাবে নিয়ে গেলে তবেই জানা যাবে। তবে আমার মনে হয় অপরাধী স্বর্ণকান্তিকে বাঁচিয়ে রাখবে, কষ্ট দিয়ে মারবে। অপরাধীর কিন্তু আমাদের আঘাত করার ইচ্ছে ছিল না। থাকলে সিলিংয়ে ভারী কিছু রাখত, আমাদের নিয়ে শুধু একটু মশকরা করেছে আর কি। বসন্ত চৌধুরী বললেন, আপনারা হাতটা ল্যাবে নিয়ে যাবার ব্যবস্থা করুন। আমি আমার ঊর্ধ্বতন অম্বরীশ বাগচি স্যারকে খবরটা জানিয়ে আসছি। পার্টি অফিসে বসে চা খেতে খেতে কয়েকজন সাগরেদকে নিয়ে আলোচনায় ব্যস্ত ছিলেন রমেশ প্রধান। তিনি বলছিলেন, স্বর্ণকান্তের মাগির নেশাটা ইদানিং বড্ড বেড়ে গিয়েছিল। আমার বারণ শুনলে আজ আর এরকম বিপদ হতো না। একজন চামচা চ্যাংড়া ভাষায় বলে উঠল, বাড়িতে অমন ডবকা মাল থাকতে কেন ঘন ঘন অন্য মেয়ের কাছে যাওয়া বাবা? এবার নাও, ফল ভোগ করো। অন্য একটা চামচা বলল, চুপ কর তুই। ওই এক নারীতে কি আর দেহের পিপাসা মেটে? তোর আমার দাদার কারণই মেটে না। রমেশ প্রধান বললেন, এখনো পর্যন্ত কোনো খবর বের করতে পারলি না তোরা? কেউ তো মুক্তিপণও দাবি করেনি শুনছি। শালা হচ্ছেটা কি বলতো বাঞ্চোদ? বলেই বিচ্ছিরে একটা গালাগালি দিল লোকগুলোকে। প্রথম চামচা বলল, খবর নিয়ে দেখেছি দাদা, এই লোকাল যত কিডন্যাপিং গ্যাং আছে এটা তাদের কাজ নয়। কে যে কাজটা করলো বুঝতে পারছি না। ঠিক এমন সময় রমেশ প্রধানের ফোনটা বেজে উঠল। ব্রততী গাঙ্গুলির ফোন। রমেশ প্রধান বললেন, হ্যালো, হ্যাঁ বৌদি বলুন। ব্রততী ফোনের ওপার থেকে কাঁদতে কাঁদতে বলল, পুলিশ জানিয়েছে একটা কাটা হাত পাওয়া গেছে। যে ছবিটা পাঠিয়েছে তাতে তাতে আঙুলের আংটিগুলো দেখে বোঝা যাচ্ছে ওই হাতটা আমার স্বামী। কিছু করুন দাদা, কিছু করুন। আমি আর ভাবতে পারছি না দাদা, আমি আর ভাবতে পারছি না। রমেশ প্রধান সান্ত্বনা দেওয়ার জন্য কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু সে সময় বাইরে হইচই শোনা গেল। পার্টি অফিসের পাশেই চায়ের দোকানে আগুন লেগেছে। গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। সবাই ব্যস্ত হয়ে পড়ল আগুন নেভাতে। কিন্তু এ কি ব্যাপার? চোখ জ্বলছে কেন সকলে? এ যে কাঁদানে গ্যাস। সবাই ভয়ে ত্রস্ত হয়ে চোখে মুখে চাপা দিয়ে ছুটতে লাগলো, এলাকা ছেড়ে পালিয়ে যেতে লাগলো। রমেশ প্রধান চোখ রগড়াতে রগড়াতে জায়গাটা থেকে একটু দূরে পালাতে চেষ্টা করলেন। ভিড়ের মধ্যে চেলা চামুন্ডাগুলো হারিয়ে গেল। সকলে যখন ব্যস্ত, সেই ফাঁকে রমেশ প্রধান কানের কাছে একটা ছড়া শুনতে পেলেন। অর্থলোভ, নারী লোভ সামলানো বড় শক্ত। হয়েছি পাগল, শুষ্ক শুধু ধনী দেহের রক্ত। খ্যা খ্যা করে হাড় জ্বালানো হাসি। কিছু বুঝে ওঠার আগেই নাকে মুখে ক্লোরোফর্মের মিষ্টি গন্ধের রুমাল চেপে বসল রমেশ প্রধানের। ধোঁয়ার মধ্যে মুখোশ পরা একটা বৃদ্ধ লোকের ছায়ামূর্তি চটপট অচৈতন্য শরীরটাকে ঢেকে কাঁধে চাপিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। কিছুক্ষণ পরে ওই হট্টগোল থামলে দেখা গেল আগুন লাগেনি। কেউ কাঁদানে গ্যাসের সেল ছড়েছে, কিন্তু রমেশ প্রধান গেলেন কোথায়? চেলাচামুন্ডারা আকুল হয়ে খোঁজ করতে লাগলো। রমেশ প্রধানের ফোনটা পাওয়া গেল ড্রেনের ধারে, কিন্তু নেতা অদৃশ্য। রমেশ প্রধানের যখন জ্ঞান এলো, তখন নিজেকে আবিষ্কার করলো একটা কাঠের চেয়ারে, হাত পা শক্ত করে বাঁধা অবস্থায়। আলো জ্বলছে, কিন্তু ততটা জোরালো নয়। মুখ বাঁধা নেই। চারিদিকে ঘাড় ঘুরিয়ে দেখল ঘরটা নোংরা। বিশ্রী গন্ধ আসছে কোথা থেকে। একটা চাপা গোয়ানের শব্দ কানে এলো। কে যেন তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে।
তবে কি স্বর্ণকান্তির আওয়াজ? জোরে চিৎকার করতে ইচ্ছে করল রমেশ প্রধানের। ঠিক সেই সময় ঘরে ঢুকল এক বৃদ্ধ। বৃদ্ধ বলে উঠল, যত খুশি চাচা, কেউ আসবে না তোকে উদ্ধার করতে। রমেশ প্রধান চেঁচিয়ে উঠে বলল, শয়তান, তুই কাপুরুষের মতো আমাকে ধরে এনেছিস? সাহস থাকলে আমার হাত পা খুলে দিয়ে দেখ বাঞ্চদ, তোর কি হাল করি। বিরোধীরা আমার নাম শুনলে প্যান্ট ভিজে ফেলে রে বাঞ্চদ। বৃদ্ধ খানিকটা ভয় পাওয়ার অভিনয় করে বলল, তাই তো আমিও ভয় পেয়ে গেছি। আপনি তো মহাপুরুষ, কিন্তু যখন আপনার পুরুষাঙ্গ থাকবে না, তখন আপনি আর পুরুষ থাকবেন কি করে? রমেশ প্রধান রাগে গর্জে উঠে বলল, সারা সাইকো পাগল, তোকে আমার লোকেরা মারবেই। বৃদ্ধ বলল, চিন্তা করিস না, তোকে লড়তে সুযোগ দেব। তারপর তোর বন্ধুর যেমন অবস্থা করেছি, তোরও একই দশা হবে, শুধু সময়ের অপেক্ষা। বৃদ্ধ পাশের ঘরের স্লাইডিং দরজা সরিয়ে দিল। পাশের ঘরে মাটিতে পড়ে রয়েছে স্বর্ণকান্তি। একটা হাত আর একটা পা মাঝখান থেকে কাটা, কাটা অংশে ব্যান্ডেজ জড়ানো। সে দৃশ্য দেখে বুকের রক্ত হিম হয়ে গেল রমেশ প্রধানের। ভাঙা ভাঙা স্বরে চেঁচিয়ে উঠল, স্বর্ণকান্তি! বৃদ্ধ তখন রমেশ প্রধানের হাত খুলে দিয়েছে। রমেশ প্রধান ভাবতেই পারেননি আততায়ী তার হাত খুলে দেবে। ঝটপট পায়ের বাঁধন খুলে ফেলে টান টান হয়ে দাঁড়ালেন। জিম করা পেশিগুলো ফুলে উঠল দ্বিগুণ হয়ে। রমেশ প্রধান এতটাই রেগে আছেন, মনে হচ্ছে বৃদ্ধকে ছিঁড়ে খেয়ে নেবেন। বৃদ্ধ রেডি ছিল দ্বন্দ্বযুদ্ধের জন্য। প্রথম আক্রমণটা রমেশ প্রধান করল। বৃদ্ধের চোয়ালে মারা ঘুষির অভিঘাতে ছিটকে পড়ল বৃদ্ধ। বড্ড ভুল করে ফেলেছে বুড়ো। সে বুঝতে পারেনি অপরাধের উপর ভর করেই আজ সে বড় নেতা। আর রেহাই নেই বুড়োর। বুড়ো ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। নকল চুলদাড়ি খুলে ফেলল এক টানে। রমেশ তার মুখের দিকে তাকিয়ে বলল, কে তুই? বৃদ্ধবেশী যুবক বলল, চিনতে পারছিস না তাই তো? 18 বছর আগে রাতুল বসুকে মনে পড়ে? এবার রমেশ প্রধান চিনতে পারে। রমেশ বলে ওঠে, এত তাড়াতাড়ি তুই জেলের বাইরে বেরোলে কি করে? বৃদ্ধবেশী যুবক এবার বলে, 18 বছর বড্ড কম সময়, তাই না? তুই ফিরিয়ে দিতে পারবি ওইটুকু সময়, আমার জীবনের অমূল্য সময়টাকে? যারা সমাজের কলঙ্ক, আজ তারাই সমাজ সেবক। বাহ বাহ, আজব সিস্টেম আমাদের। কথা বলার অন্যমনস্কতার সুযোগে রমেশ সজোরে লাথি চালালেন, কিন্তু সেটা বুড়োর গায়ে লাগল না। তড়িৎ গতিতে পাশ কাটিয়ে রমেশের অন্য পায়ের ভাঁজে মারল সপাটে একটা কিক। ব্যালেন্স ধরে রাখতে না পেরে মেঝেতে উল্টে পড়ল রমেশ। বুড়ো বেশ ধরা যুবক রমেশের একটা ঠ্যাং ধরে ঘুরিয়ে ছুঁড়ে দিল। রমেশের দেহটা দেওয়ালে ধাক্কা খেয়ে পড়ল। কপালের কাছটা কেটে গিয়ে ঝরঝর করে রক্তপাত হতে থাকল। তা সত্ত্বেও গা ঝাড়া দিয়ে উঠে রমেশ মারাত্মক জোরালোভাবে হাত চালালেন, কিন্তু এবারও লক্ষ্যভ্রষ্ট হলেন। তিনি বুড়োকে ছুঁতে পারলেন না। তার বদলে মুখে পেটে এলোপাথারি কিল খেয়ে যন্ত্রণায় কাতর হলেন। লাথি চর ঘুষির যেন বন্যা বয়ে গেল তার সারা শরীরে। আঘাত সহ্য করতে পারলেন না। রমেশ প্রধান মেঝেতে উপুর হয়ে পড়ে হাঁপাতে লাগলেন। উঠে বসার ক্ষমতা নেই তার। বৃদ্ধ দ্রুত পাশের ঘর থেকে একটা হাতুড়ি নিয়ে এসে রমেশের দুটো হাতের আঙুল থেকে শুরু করে কনুই পর্যন্ত ঠুকে যেতে থাকল। মট মট শব্দে হাতের হাড় ভেঙে গুঁড়িয়ে গেল। তারপরে
দুটো পায়েও একইভাবে আঘাত করতে থাকল। বাধা দেওয়ার শক্তি ছিল না রমেশের। কান ফাটানো চিৎকার করে অজ্ঞান হয়ে গেল রমেশ প্রধান। রক্তমাখা মুখটার দিকে চেয়ে বৃদ্ধবেশী যুবক ক্রূর হাসি হেসে উঠল। রমেশ প্রধানের অন্তর্ধানের খবরটা পেয়ে বসন্ত চৌধুরী উৎপল আর প্রত্যুষদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গেলেন। পুরো ঘটনাটা শুনলেন মন দিয়ে। পার্টি অফিসের পাশেই টিনের ছাউনি দেওয়া চায়ের দোকান। দুষ্কৃতী বা দুষ্কৃতীরা উল্টো দিকের অন্ধকার গলি থেকে কাঁদানে গ্যাসের সেল প্রথমে চায়ের দোকানের টিনের চালে ছুঁড়ে দেয়। সবাই আগুন লেগেছে ভেবে হইচই শুরু করতেই আবার বেশ কয়েকটা সেল এসে পড়েছে, আর তাতেই হুড়োহুড়ি লেগে যায়। বসন্ত চৌধুরী যেখানে রমেশ প্রধানের মোবাইল পড়েছিল সেই জায়গায় গিয়ে দাঁড়ালেন। পলায়নের সম্ভাব্য রাস্তাগুলো বুঝতে চেষ্টা করলেন। দুটো বিল্ডিংয়ের মাঝখান দিয়ে অন্ধকার একটা গলি চিহ্নিত হলো সম্ভাব্য পালানোর পথ। সে পথে খোঁজ নিয়ে জানতে পারা গেল বারান্দা থেকে কয়েকজন এক বৃদ্ধকে 3 চাকার ভ্যানে একটা বস্তা চাপিয়ে এই পথে যেতে দেখেছে। এইবার বসন্ত চৌধুরীর টনক নড়ল। উৎপল আগেই যে বৃদ্ধের কথা বলেছিল সে কথা মনে পড়ল। বসন্ত চৌধুরী উৎপলকে বলল, আপনি যে বুড়ো লোকের কথা বলেছিলেন সে বুড়ো সম্পর্কে আরো খোঁজ নিয়েছিলেন? মনে হচ্ছে বুড়ো লোকটার এই কেসের সঙ্গে কিছু একটা সম্পর্ক আছে। উৎপল বেশ উৎসাহিত হয়ে বলল, হ্যাঁ স্যার, ফুটেজ চেক করে দেখেছি ঘটনার আগে বেশ কিছুদিন বুড়ো ওই এলাকার আশেপাশে ঘোরাঘুরি করেছে, অবশ্যই জায়গাটা রেকি করার জন্য। বুড়োর একটা ছবি বের করে আশেপাশের কয়েকজনকে দেখাতে জানা গেছে ভাঙা জিনিসপত্র কিনতে আসে ওই বুড়ো। খোঁজ নিয়ে দেখুন বুড়ো থাকে কোথায়। রাজনৈতিক নেতা অপহরণ হয়েছে, আমার উপর অনবরত চাপ আসছে। তদন্তের গতি প্রকৃতি সম্বন্ধে প্রতি মুহূর্তের আপডেট অম্বরীশ স্যারকে দিতে হচ্ছে। দরকার পড়লে বুড়োকে থানায় তুলে আন, আচ্ছা করে ধোলাই লাগিয়ে কথা বের করা যাবে। প্রত্যুষকে সঙ্গে নিয়ে উৎপল কাজে লেগে পড়ল। গলিপথ দিয়ে বেরিয়ে অপরদিকে মেন রাস্তায় এসে দাঁড়ালো দুজনে। দুদিকের ক্রসিংয়ে লাগানো ক্যামেরা থেকে বুড়ো কোন দিকে গেছে দেখে নিল। লোহা ভাঙা টিন ভাঙা যারা কেনে তাদের ঝুপড়িগুলোর কাছে ওরা যখন পৌঁছালো তখন রাত 11টা বেজে গেছে। পুলিশ দেখে বেশ ভীত সন্ত্রস্ত হয়ে বেরিয়ে এলো লোকগুলো। বুড়ো লোকটার ছবি দেখিয়ে উৎপল বলল, একে চেনো? ছবিটা দেখে একটি লোক বলল, হ্যাঁ বাবু, এই তো সুখিয়া বুড়ো আছে, পুরানা জিনিসপত্র কিনে বটে, তবে আমাদের সঙ্গে থাকে না। ও थोड़ा दूर घनश्याम जी का पुराना बांग्लो है ना, वो बाड़ी का बाउंड्री दीवार के बगल में उसका झोपड़ी আছে। ঘনশ্যাম নামটা শুনে উৎপলের মনে পড়ল ঘনশ্যাম তপাদার আর স্বর্ণকান্তির ঝগড়ার কথা। দুজনের মধ্যস্থতা করেছিলেন রমেশ প্রধান। এই বুড়ো ঘনশ্যাম তপাদারের লোক নয় তো? লোকটির কথা অনুযায়ী ঝোপড়ার সামনে গিয়ে দেখল প্রাচীরের গায়ে টিন ঘেরা একটা ঘর। টিনের দরজা ভিতর থেকে বন্ধ। প্রত্যুষ টোকা দিল। 2-3 বার টোকা দেওয়ার পরও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। বাধ্য হয়ে জোর করে দরজায় চাপ দিতেই ঘটাং শব্দে দরজা খুলে গেল। উৎপল আর প্রত্যুষ প্রবেশ করল ঘরে। ঘরে বৈদ্যুতিক আলো নেই। বাইরের স্ট্রিট ল্যাম্পের আলোর ছটা এসে পড়েছে খানিকটা। মোবাইলের টর্চের আলোয় উৎপল দেখল পুরনো হাবিজাবি জিনিসপত্র বোঝাই ঘর। সামনে রান্নার জন্য টিন দিয়ে বানানো তোলা উনুন। জঞ্জালের সামনে একটা খাটিয়া পাতা। সন্দেহজনক তেমন কিছুই নেই। সেই সময় বুড়োর ঘরের খোঁজ জানানো লোকটি আরো কয়েকজন লোক নিয়ে সেখানে হাজির হলো। উৎপল বলল, এই বুড়োকে দেখতে পেলেই আটকে রেখে থানায় খবর জানাবে। খোঁজ জানানো লোকটি বলল, কেন স্যার? প্রত্যুষ বলল, হ্যাঁ,
প্রমোটার স্বর্ণকান্তি গাঙ্গুলি আর ওই নেতা রমেশ প্রধানের অপহরণের সঙ্গে যোগ আছে বুড়োর। লোকটি চমকে উঠে আধা হিন্দি আধা বাংলায় বলল, কি বলছেন স্যার? আপনাদের बातचीत सुनकर हमको मालूम होता है लोगগুলো जवान मर्द ছিল। 2 मर्द जवान आदमी को पकड़ेगा ওই বুদ্ধা লোক। যেখানেই অপহরণগুলো হয়েছে সব জায়গায় তাকে দেখা গেছে, তাই এইসব অপহরণের চক্রান্তে তার কিছু না কিছু যোগ তো আছেই। একা না হলেও দলে নিশ্চয়ই অন্য লোক আছে। লোকটা বলল, सर वो तो गरीब आदमी আছে, रोजी रोटी के लिए कहाँ कहाँ घूमना पड़ता है, अनजाने में चले গেছে হয়তো। প্রত্যুষ বলল, আর বুড়ো হয়ে ওকালতি করতে হবে না, যেমনটা বলেছি সেই মতো ঠিক সময় খবর দেবে, বুঝলে? বসন্ত চৌধুরীকে ইনফর্ম করে উৎপলরা ফিরে এলো নিজেদের থাকার জায়গায়। উৎপলের ঘুম এলো না। পুরো কেসটাকে নিয়ে আবার গোড়া থেকে ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল। অপরদিকে রমেশ প্রধানের অন্তর্ধানের একদিন অতিক্রান্ত হয়েছে, কিন্তু তদন্তের অগ্রগতি তেমন হয়নি। স্বর্ণকান্তির গাড়িতে যেসব ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেগুলো স্বর্ণকান্তির আর তার পরিবারের। টিয়ার গ্যাসের সেল ছোঁড়ার বন্দুকের খোঁজ পাওয়া যায়নি। বুড়ো লোকটিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এক্ষেত্রেও মুক্তিপণের ফোন যে আসবে না সেটা বোঝা যাচ্ছিল। আততায়ীর উদ্দেশ্য অন্য। রাজনৈতিক চাপে জর্জরিত পুলিশ প্রশাসন। রমেশ প্রধানের সঙ্গীরা শাঁসিয়ে গেছে। পরবর্তীতে কেউ টার্গেট হবে কিনা বুঝতে পারা যাচ্ছে না। আজ উৎপলের আর প্রত্যুষের থানাতেই ডিউটি ছিল। দুপুরে উৎপলের মনে সহসা একটা সন্দেহ উঁকি দিল। উৎপল বলল, প্রত্যুষ, এক্ষুনি বুড়ো ঝুপড়িতে চলো, সেদিন অন্ধকারে কিছু মিস হতে পারে। প্রত্যুষ বলল, তুমি শিওর কিছু পাওয়া যাবে? একটা কথা আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। চুপচাপ বসে থাকার চেয়ে দেখি না চেষ্টা করে। বসন্ত চৌধুরীও সঙ্গে যেতে রাজি হলেন। তিনজনে হাজির হলেন ঝুপড়ির সামনে। খুব সন্তর্পণে ভিতরে ঢুকে একটা একটা অংশ ভালো করে পরীক্ষা করতে লাগলো উৎপলরা। ঝুপড়ির পিছনের দেওয়াল হিসেবে প্রাচীরটাকে ব্যবহার করা হয়েছে। সেটার সামনে স্তূপাকার জঞ্জাল সরাতেই প্রাচীরের নিচের অংশে একটা ছোট হাতল চোখে পড়ল। হাতল ধরে টান দিতেই দরজার মতো খুলে গেল। দেওয়ালের ওপারে সুড়ঙ্গ চোখে পড়ল। সুড়ঙ্গটা এমনভাবে ঢাকা দেওয়া আছে বাইরে থেকে চোখে পড়ে না। দুটো লোক স্বচ্ছন্দে তার মধ্য দিয়ে যাওয়া আসা করতে পারে। উৎপল বলল, আমাদের সন্দেহ একদম ঠিক। ওই বুড়ো এই অপরাধের সঙ্গে যুক্ত। সুড়ঙ্গটা নিশ্চয়ই ওই পুরনো বাড়িতে মিশেছে। প্রত্যুষ বলল, বাড়িটা তো প্রমোটার ঘনশ্যাম তপদার কিনেছিলেন, কিন্তু কিছু আইনি জটিলতার জন্য এখনো কাজ শুরু করতে পারেনি, তাই ওই অবস্থাতেই কয়েক বছর পড়ে আছে। বসন্ত চৌধুরী বললেন, আমি ফোন করে খবরটা অম্বরীশ স্যারকে জানাই, উনি বেশ উদ্বিগ্ন। বসন্ত চৌধুরী ফোনে সমস্তটা জানিয়ে দিলেন এবং লোকেশন বলে দিলেন। তিনজনে এক এক করে সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করলেন। সুড়ঙ্গের মধ্য দিয়ে যাবার সময় অদ্ভুত রোমাঞ্চ গা শিরশির করে উঠল উৎপলের। ভিতরে কোন ধরনের বিপদ লুকিয়ে আছে তা বোঝা শক্ত। একমাত্র বসন্ত চৌধুরীর কাছেই আগ্নেয়াস্ত্র আছে। উৎপল আর প্রত্যুষের একটি করে ডান্ডা ছাড়া কিছু নেই। সুড়ঙ্গের দেওয়াল কাঁচা মাটির। খানিকটা এগিয়ে যেতেই ওরা গিয়ে পড়ল বিল্ডিংয়ের নিচের আন্ডারগ্রাউন্ড গোডাউনে। কিন্তু এখানে এসেও বিভ্রান্ত হল ওরা। 4টি দরজা সামনে। কোন দরজা দিয়ে যাবে সিদ্ধান্ত নিতে পারছিল না। নিঃশ্বাস নিতে তেমন কোনো অসুবিধা হচ্ছিল না ওদের। উৎপল বুঝতে পারল অপরাধী দীর্ঘদিন ধরে পরিকল্পনা আর পরিশ্রম করে এই জায়গাটা তৈরি করেছে। বিশেষত্ব থাকাটা
বিচিত্র নয়, তবে একজন বৃদ্ধের পক্ষে এসব করা প্রচণ্ড কষ্টকর। এই মুহূর্তে এতটাই নিশ্চয়ই ভেতরে আছে। সাবধানতার জন্য ওরা নিজেদের মধ্যে কথা বলছিল না। একা যাওয়াটা নিরাপদ নয় ভেবে তিনজনে একসাথে যাবার সিদ্ধান্ত নিল। বাঁ দিক থেকে 2 নম্বর দরজা বেছে নিয়ে প্রবেশ করতে গেল। দরজা খুলে ঢুকতেই দেখল এটা একটা খোপ, পাশেই আরেকটা দরজা, সেখান দিয়ে প্রবেশ করতে আবার একটা খোপ। এইভাবে কাঠের পার্টিশন দেওয়া খোপের পর খোপ, যেন গোলক ধাঁধা। কয়েকটি খোপ পেরিয়ে আরেকটাতে যেতে গিয়ে ভয়ানক ঘটনা ঘটে গেল। দরজা ঠেলতেই একটা তীর দরজার পাল্লায় এসে বিঁধল। কপিকল সিস্টেম। দরজা খুলতেই টান পড়ে তীর ছুটে এসেছে। এখানেও সামনে ছিলেন বসন্ত চৌধুরী। আর একটু হলেই তীরটা গেঁথে যেত তার বুকে। উত্তেজনায় বুক কাঁপছিল তার। এখানে চারিদিকে মৃত্যু ফাঁদ পাতা আছে। আর না গিয়ে কোনো রকমে আবার 4টি দরজার সামনে ফিরে এলো ওরা। এবার উৎপল লক্ষ্য করল সিমেন্টের মেঝেতে 3 নম্বর দরজার সামনেটা অপেক্ষাকৃত পরিষ্কার অন্যগুলোর তুলনায়, অর্থাৎ যাওয়া আসা বেশি হয়। সেই দরজা দিয়ে খুব সন্তর্পণে এগোতে লাগলো ওরা 3 জন। না জানি আরো কত ফাঁদ পাতা আছে। সতর্কভাবে যেতে যেতে অবশেষে একটা অপেক্ষাকৃত প্রশস্ত জায়গায় পৌঁছালো। আপাতত এখানে কোনো বিপদ নেই ভেবে মেঝেতে পা রাখতেই পায়ে ফাঁস আটকে উল্টো হয়ে ঝুলে গেল 3 জনে। ঘটনার আকস্মিকতায় বসন্ত চৌধুরীর রিভলভার আর উৎপল ও প্রত্যুষের লাঠি ছিটকে পড়ল। হঠাৎ আলো জ্বলে উঠল। উল্টোভাবেই উৎপল দেখল একটি লোক এসে দাঁড়িয়েছে ঘরে। খ্যা খ্যা করে হেসে ছড়া কেটে বলল, ধরতে গেলাম রুই কাতলা, ছড়িয়ে দিয়ে চাল, পোড়া কপালে পড়ল ধরা টিকটিকিদের পাল। তারপর আবার বলল, তোরা আমার ডেরায় ঢুকবি আর আমি কিছু টের পাবো না ভেবেছিস? আবার আমার কাজ বাড়ালি রে। ওদের 3 জনকে এক এক করে পিছ মোড়া করে বেঁধে দিল। সেলিং থেকে দড়ি খুলে নামিয়ে পা বেঁধে ফেলল। কেউই বাধা দিতে পারল না। 3 জনকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসিয়ে দিল লোকটি। আর কাউকে দেখা যাচ্ছে না। লোকটি বৃদ্ধ নয়। উৎপল স্পষ্টভাবে বুঝতে পারল এই যুবকই বুড়ো সেজে অপকর্ম ঘটিয়েছে। বসন্ত চৌধুরী বলে উঠলেন, ছেড়ে দে বলছি, আইনের হাত অনেক লম্বা, তুই পালাতে পারবি না। এবার যুবক ক্রুদ্ধ স্বরে বলল, কোন আইনের কথা বলছিস তুই, যে আইনের প্রয়োগ হয় শুধু টাকার জোরে? গরিব মানুষ বিচারের আশায় আদালতের চক্কর কেটে যায়, আর আসল অপরাধীরা টাকার জোরে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। তারিখের পর তারিখ পেরিয়ে যায়, কিন্তু ন্যায্য বিচার পাওয়া যায় না। এ কেমন আইনের কথা বলছিস, যেখানে নির্দোষ মানুষ সাজা পায়? ওটা তোর ভুল ধারণা। যুবকটি চেঁচিয়ে উঠে বলল, ঠিক ভুল আমাকে তোর কাছ থেকে শিখতে হবে না রে। আমি আমার জীবন দিয়ে বুঝেছি। শুনবি আমার কাহিনী? 18 বছর আগে আমি ছিলাম 24 বছরের তরতাজা যুবক। আমার নাম রাতুল বসু। চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য গ্রাম থেকে শহরে আসি। ভাড়া হিসেবে পেলাম পুরনো একটি বাড়ির ছাদের চিলেকোঠার একটি ঘর। বাড়ির মালকিন ছিলেন কমলা রায় নামে একজন বিধবা মহিলা। তিনি থাকতেন তার মেয়ে শ্রাবন্তীকে নিয়ে দোতলায়। আরো কয়েকজন ভাড়াটিয়া নিচতলায় থাকত। জীবনের সবচেয়ে ভালো সময় ওই কদিন কাটিয়েছিলাম আমি। সুন্দরী শ্রাবন্তী ছিল পাহাড়ি ঝর্ণার মতো চঞ্চলা, যৌবনের উচ্ছলতায় ভরপুর। ধীরে ধীরে
আমি হয়ে উঠলাম তার রূপের গুণমুগ্ধ অনুরাগী। প্রতিদিনের মুগ্ধতা প্রেমের রূপ নিল। কিন্তু ভাড়াটিয়া হয়ে শ্রাবন্তীর সঙ্গে প্রেম করাটা তো ঠিক নয়। তাছাড়া শ্রাবন্তী যদি রাজি না হয় তখন কি হবে? যখনই শ্রাবন্তী ছাদে আসতো আমার মনে কি যেন কবিতা গুনগুনিয়ে উঠত। নবারণে নীলাম্বরে শুভ্র মেঘের ভেলা, নিষ্কর্মতার নৈপুণ্যে কাটিছে মোর বেলা। মনের গহীনে ফোটা প্রেম পুষ্প যথা, সুরভি ছড়িয়ে দাও হই মনোমিতা। চপলা হরিণী তুমি, কালো আখির কাজল, স্পর্শে তব মর্মে মম ঝরে প্রেমের বাদল। স্বর্ণতনু লাস্যময়ী, অধর তব রক্ত গোলাপ। ভালোবাসার কাটায় আমার হৃদয় ছয়লাভ। রজনী, ও রজনী, তুমি একটু করো দেরি। দেখছি আমার চাঁদনিকে লাগছে ভারী সুন্দরী। কি নামে ডাকলে প্রিয়া, দেবে তুমি সাড়া? বিহনে তোমার আমি ফণি মণিহারা। মাঝে মধ্যেই আলাপচারিতা চলত দুজনের মধ্যে। বেশ কিছুদিন অপেক্ষার পর একদিন যখন শ্রাবন্তী ছাদে এলো তখন আবেগ প্লাবিত হয়ে আমি শ্রাবন্তীকে প্রপোজ করেছিলাম। আমার প্রস্তাব শুনে শ্রাবন্তী মিষ্টি এসে চলে গেল। বুঝলাম আমাদের সম্পর্কের ভিত গড়ে উঠেছে। একটু একটু করে ঘনিষ্ঠতা বাড়তে লাগলো আমাদের। ঠিক এই সময় প্রমোটার স্বর্ণকান্তি গাঙ্গুলির নজর পড়ল কমলা দেবীর বাড়ির উপর। মাঝে মধ্যে স্বর্ণকান্তি ও তার বন্ধু রমেশ প্রধান আসত বাড়ি বিক্রি নিয়ে কথা বলতে। কমলা দেবী বাড়ি বিক্রি করতে রাজি হলেন না। অনেক বোঝানোর পরও নিজেদের স্বার্থ সিদ্ধি না হওয়ায় নিচের ভাড়াটিয়াদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিল স্বর্ণকান্তি। আমাকেও ভয় দেখালো, কিন্তু আমি ঘর ছেড়ে গেলাম না। আয়ের উৎস কমে যাওয়ায় খুবই কষ্টে দিন যাপন করছিল শ্রাবন্তীরা। এরপরে সেই মর্মান্তিক ঘটনাটা ঘটল। একদিন সন্ধ্যায় কোচিং থেকে ফিরে ছাদে দাঁড়িয়ে গল্প করছিলাম শ্রাবন্তীর সঙ্গে। এমন সময় স্বর্ণকান্তি আর রমেশ এসে ঝাঁপিয়ে পড়ল আমাদের দুজনের উপর। স্বর্ণকান্তি আর রমেশ মিলে আমায় প্রচন্ড মারধর করল। আমাদের চিৎকারে শ্রাবন্তীর মা কমলা দেবী ছাদে উঠে এসেছিলেন। তখন নরপশুগুলো শ্রাবন্তীকে জোর করে টেনে নিয়ে যাচ্ছিল চিলেকোঠার ঘরে। কমলা দেবী বাধা দিতে গেলেন, কিন্তু রমেশ প্রধানের ধাক্কায় মাথা দেওয়ালে লেগে ফেটে চৌচির হলো। আর উঠলেন না তিনি। তারপর যে দৃশ্য দেখলাম তা ভাষায় বর্ণনা করা যায় না। আমার উঠে বসার ক্ষমতা ছিল না। শয়তান দুটো আমার চোখের সামনে শ্রাবন্তীকে ধর্ষণ করে তাকে গলা টিপে হত্যা করল। ভগবান, সেই সম্মান হারানোর করুণ আর্তনাদ আজও আমার কানে ভাসে। ওরা আমার পোশাক খুলে দিয়েছিল। তাদের হাঁক ডাকে লোকজন যখন এলো তখন সবাই আমাকেই দোষী ভাবল। পুলিশের তদন্তকারী অফিসারকে সমস্ত কথা বললাম, কিন্তু কেউ আমার কথা শুনল না। তখনও বুঝিনি তদন্তকারী অফিসার ওদের লোক। তদন্তকারী অফিসারের কারসাজিতে সমস্ত প্রমাণ আমার বিরুদ্ধে গেল। ধর্ষণ আর খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হলো আমার। কিন্তু ভাগ্যের পরিহাস হয়তো একেই বলে, ওদের মৃত্যু আমার হাতে লেখা ছিল। তাই 15 বছর পর রাষ্ট্রপতি ক্ষমা করাই জেল থেকে ছাড়া পেয়ে গেলাম। প্রতিশোধের আগুন আমার বুকে থিকি থিকি করে জ্বলছিল। কয়েক বছর ধরে আমি নিজেকে লড়াইয়ের জন্য তৈরি করেছি, আর বুড়োর ছদ্মবেশে ঝুপড়িতে আশ্রয় নিয়েছিলাম। তারপর ঘনশ্যাম তপাদারের আইনি ঝামেলার সুযোগে পুরনো বাড়ির নিচে একটু একটু করে সুড়ঙ্গ তৈরি করি। দীর্ঘদিন ধরে সুযোগের অপেক্ষায় থাকি। স্বর্ণকান্তি ও রমেশ প্রধানের গতিবিধির উপর নজর রেখেছিলাম।
কোথায় কখন যায়, কার সাথে কথা বলে, সবই আমার নখদর্পণে রাখি। যে অপরাধ কোনোদিন আমি করিনি তার সাজা আমি পেয়েছি। তাই শ্রাবন্তীর ওপর হওয়া নৃশংস অত্যাচারের বদলা নিতে গিয়ে যদি আমার মৃত্যুও হয় তাতেও কোনো আফসোস নেই। স্বর্ণকান্তি আর রমেশ প্রধানকে তাদের পাপের চরম শাস্তি দিয়েছি, দুজনেরই পুরুষাঙ্গ কেটে দিয়েছি। ধুকতে ধুকতে আর বেশিক্ষণ বাঁচবেও না। বাকি আছে আর একজন, জানিস তার নাম কি জানিস? তিনজনে হতবাক হয়ে তাকিয়ে রইল। এই হৃদয়স্পর্শী কাহিনীর পরিপ্রেক্ষিতে একটি কথাও তারা বলতে পারল না। এবার যুবকটি বলল, অম্বরীশ বাগচি। অম্বরীশ বাগচি ছিলেন সেদিনের ইনভেস্টিগেটিং অফিসার। সেদিনের অসৎ কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। তাকে আর এখানে তুলে আনবো না, রাস্তাতেই ছেড়ে দেব। নিরীহ মানুষকে অপরাধী বানানোর সাজা আমি তাকে দেবই। সহসা দরজার কাছ থেকে কে যেন বলে উঠল, সে সুযোগ তুই আর পাবি না রে বেয়াকুব, এখনই তোর খেলা শেষ করব। উৎপলরা দেখল অম্বরীশ বাগচি নিঃশব্দে কখন দরজার কাছে এসে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই বসন্ত চৌধুরীর ইনফরমেশন ফলো করে এখানে এসে পৌঁছেছেন। যুবক ওরফে বুড়ো ওরফে রাতুল বসুকে সুযোগ না দিয়ে তিনি ফায়ার করলেন। মাটিতে লুটিয়ে পড়ল রাতুল বসু, রক্তে ভেসে যেতে লাগলো চারিদিক। এবার অম্বরীশ বাগচি তিনজনের দিকে তাকালেন। তার দৃষ্টিতে শয়তানি। উৎপলদের অবাক করে দিয়ে অম্বরীশ বাগচি ওদের দিকে রিভলভার তুললেন। অম্বরীশ বললেন, সত্যি জেনে ফেলে তোরা আজ বাঁচার অধিকার হারিয়েছিস, এবার মরবার জন্য প্রস্তুত হ। উৎপলের মনে হলো এরকম ঘৃণ্য জীব পৃথিবীতে আর দুটি নেই। এরকম অফিসার পুরো পুলিশ ডিপার্টমেন্টের লজ্জা। সে মুহূর্তে রাতুল বসুকে বড্ড সঠিক বলেই মনে হলো তার। চোখ বন্ধ করে নিল সে। অন্তিম শ্বাস। 3টি ফায়ার হলো। উৎপল চোখ খুলে দেখল তাদের তিনজনের দেহ তো অক্ষত আছে, তাহলে গুলি লাগলো কোথায়? দেখল অম্বরীশ বাগচির নিথর দেহটা মেঝেতে লুটিয়ে পড়েছে। গুলি লেগেছে মাথার মধ্যে আর বুকে। রাতুল বসুর হাতে স্বর্ণকান্তির রিভলভার। রাতুল বসুর মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, আমার কাছে শ্রাবন্তী, আমি আসছি, আমি আসছি তোমার কাছে। তারপরেই সব শেষ। ততক্ষণে বাকি পুলিশ ফোর্স এসে পড়েছে। উৎপল, বসন্ত চৌধুরী আর প্রত্যুষকে উদ্ধার করা হলো। স্বর্ণকান্তি গাঙ্গুলি, রমেশ প্রধান, অম্বরীশ বাগচি আর রাতুল বসুর নিথর দেহ বের করে ময়না তদন্তের জন্য পাঠানো হলো। স্বর্ণকান্তি আর রমেশ প্রধানের লাশ দেখলেই বোঝা যায় তাদের নির্মমভাবে কষ্ট দিয়ে মারা হয়েছে। চোখের সামনে এরকম নাটকীয় মৃত্যু দেখে উৎপল খানিকটা মানসিকভাবে বিপর্যস্ত ছিল। বারবার একটি প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছিল, যে কাজ প্রশাসনের করা উচিত সেটি রাতুল বসু নিজে করে অন্যায় করেছে, নাকি মানুষের মুখোশধারী হিংস্র রাক্ষসগুলোকে বধ করে উচিত কাজ করেছে? শুনছিলেন কিরণ মাঝির কলমে বদলা। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। মুখ্য ভূমিকায় সৌরভ সাহা, দিব্যেন্দু দাস, আর যে প্রান্তিকা, সৌমিক, প্রভাকর, তেতম, বর্ণালী, শ্রীরূপ, দিব্যেন্দু গোস্বামী এবং আমি অভিক। শব্দ সংযোজন সুদেশনা। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ শ্রাবর্ণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও
ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।